জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। তিনি বলেন, বাংলার মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। বক্তব্য প্রদানকালে অসুস্থ হয়ে পড়েন জামায়াতে আমির, পরে বসে বক্তব্য প্রদান করেন তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। লাখো জনতার উপস্থিতিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে প্রথমবারের মতো জামাতের জাতীয় সমাবেশ। সভাপতির বক্তব্যের শুরুতেই ফ্যাসিবাদী আন্দোলনে নিহতদের স্মরণ করেন দলটির আমির। যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে 15.5 বছরের অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়েছেন, যারা লড়াই করে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা তাদের সকলের কাছে গভীরভাবে ঋণী। আগামীতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়েরও ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। বক্তব্যের এক পর্যায়ে হঠাৎই তিনি অসুস্থ হয়ে স্টেজে ঢলে পড়েন। এর পরপরই আবারও তিনি উঠে দাঁড়ান এবং বক্তব্য শুরু করেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। কিছুক্ষণের মধ্যে আবারও তিনি অসুস্থ হয়ে ঢলে পড়েন। বারবারই চেষ্টা করছিলেন। এরপর অন্যের সহযোগিতায় কয়েক মিনিটের ব্যবধানে স্টেজে কার্পেটে বসেন এবং বক্তব্য শুরু করেন। আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাআল্লাহ। এ লড়াই বন্ধ হবে না। জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। জনতার রায় নিয়ে জামাত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কল্যাণমূলক দেশ গড়ার অঙ্গীকার করেন জামাত। চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। দলীয় নেতাদের অনুরোধে জনসমুদ্রের উদ্দেশ্যে দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। যদি বস্তাপটা পুরানা সবকিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল? নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর আগে 7 দফা দাবির পক্ষে জোরালো বক্তব্য রাখেন জামাতের শীর্ষ নেতারা। সংস্কার প্রত্যেকেই বলে মানি, কিন্তু মিটিংয়ে বসে কেউ কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন। সমস্যাটা কোথায়? সংস্কার তো সকলের জন্য কল্যাণ। তাহলে যারা চান না তাদের মতলব আছে, পিয়ার পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। আমাদের কোন শক্তি দিয়ে অন্যায়কে দুর্নীতিকে প্রতিরোধ করার সময় এসেছে। আজব এই বাংলাদেশ, এখানে চাঁদা না দিলে জীবন শেষ। জামাতের জাতীয় এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ছাড়াও 24-এর অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহত পরিবারের সদস্যরাও বক্তব্য রাখেন। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। নতুন বাংলাদেশ বিনির্মাণে। মঞ্চে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়া জামায়াতে আমির ডাক্তার শফিকুল ইসলামকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার রক্তচাপ ও সুগার লেভেল স্বাভাবিক আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতে মহাসমাবেশে বক্তব্য দেওয়া শেষে সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে বিকেলে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি। এক পর্যায়ে তিনি মঞ্চে পড়ে যান। তখন মঞ্চে উপস্থিত অন্যান্য নেতারা তাকে ঘিরে ধরেন। চিকিৎসকরাও এসে চিকিৎসা দেওয়া শুরু করেন। কিছুক্ষণের মধ্যে ডাক্তার শফিকুর রহমান আবার বক্তব্য দেওয়ার জন্য ডায়াসে দাঁড়ান। এ সময় জামায়াত নেতারা তাকে একটু ধরে থাকেন, তবে একটু পরই তিনি আবার পড়ে যান। পরে মঞ্চে বসে বক্তৃতা দেন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত অন্য কোনো দেশপন্থী শক্তির আর জায়গা হবে না। সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামের মহাসমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ কথা বলেন। ইসলামী মূল্যবোধ ও জাতিসত্তার ইতিহাস ধারণ করে নতুন একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বানও জানান বক্তারা। ইলিয়াস মাতবরের রিপোর্ট। জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। সময় বাড়ার সাথে সাথে উদ্যানের পার্শ্ব সড়ক, সাপিয়া শাহবাগ পল্টন সহ আশপাশের সড়ক বিস্তীর্ণ হয় জনস্রোত। সবাই আগে শহীদদের বিচার পরেই নির্বাচন আমরা চাই। আজকে ঢাকায় এটা প্রমাণ করতেছে আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, এটা জানান দেওয়ার জন্য আমরা আসছি। শহীদের বিচার আগে হবে, ওদের পুনর্বাসন হবে, পৃথিবীকে আমরা দেখে দিতে চাবেন অন্যায়ের বিরুদ্ধে যারা জিহাদ করছে তাদেরকে মূল্যায়ন করা হয়েছে। সমাবেশে একাত্মতা প্রকাশ করতে আসা রাজনৈতিক দলের নেতারা তাদের বক্তব্যে কোনোভাবেই আগামীতে দেশে ফ্যাসিবাদী শাসনের সুযোগ না দেওয়ার কথা তুলে ধরেন। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ধর্ম পালনের কারণে কোনো মানুষের প্রতি আর কোনো জুলুম আমরা হতে দেব না। 7 দফা দাবি করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চিন্তা ভাবনা পর্যালোচনা করে দেখেছে এরা দেশের জন্য মঙ্গল এবং এদের বাসীর জন্য মঙ্গলজনক বিধায় আমরা পুরোপুরি এটা সমর্থন করি। ঐক্যমতের ভিত্তিতে নতুন একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথাও বলেন বক্তারা। এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। ফ্যাসিস্ট বিরোধী 24-এর শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো। নির্বাচনের আগেই গেল 1.5 দশকের গুম, খুন এবং 24-এর গণহত্যার বিচারের দাবি করেছেন শহীদদের স্বজনরা। আমি সরকারকে আহ্বান করব, অনুরোধ করব, আপনারা বিচারের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। আপনারা অতি দ্রুত এই জুলাই প্রক্লেমেশন দেন, শহীদ এবং আহত ভাইদের পুনর্বাসন করেন। তা না হলে বাংলার জনগণের কাছে আপনারা প্রশ্নবিদ্ধ হবেন। শহীদ পরিবার এবং আহতদেরকে সাথে আর কোনো তালবাহনা করবেন না। আপনারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করবেন। লাখ মানুষের উপস্থিতিতে সভাপতি ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের মাধ্যমে শেষ হয় জাতীয় সমাবেশ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে স্মরণ সভার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চলে যাচ্ছি সেখানে। প্রতিটি প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোকে জ্ঞানের আলোয় ভাসিত রাখতে হবে। আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে অগ্রণী ভূমিকা। রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি লেখাপড়াই হতে হবে আপনাদের প্রথম এবং প্রধান অগ্রাধিকার। সম্মানিত উপস্থিতি, আমি এখন যে কথাটি বলতে চাই এটি আপনাদেরকে, যারা আমার সামনে উপস্থিত আছেন, আপনাদেরকে, আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে, এখানে উপস্থিত মিডিয়া কর্মী ভাইরা যারা আছেন, আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আমি একটি কথা বলতে চাই। এখন জাতীয় নির্বাচন আসন্ন। বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের জাতীয় জীবনে আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে। সুতরাং আপনাদের, আমাদের সকলের কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ,
আজকের অনুষ্ঠানের আয়োজক বৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্যের শেষে আমি আবারও আল্লাহর দরবারে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, চিকিৎসাধীন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। শহীদদের স্বজনদের প্রতি আবার সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আমার বক্তব্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। নির্বাচন নিয়ে দেরি করায় গণ অভ্যুত্থান বিরোধী শক্তি সুসংগঠিত হবার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন যত সামনে আসবে গুজব তত বাড়বে। অন্যদিকে নির্বাচনের মাধ্যমে দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া ছাড়া আর কোনো পথ নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আলাদা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাহবুব সৈকতের আরেকটি রিপোর্ট। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে। তারা কিভাবে ছাত্রীদেরকে রক্ষা করেছে, মা বোনদেরকে রক্ষা করেছে, সেই স্মৃতিগুলোকে তারা কোনোদিন বলতে পেরেছে? যাতে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকার যে যাত্রা শুরু করেছে, যাতে সেটাকে আমরা সম্পন্ন করতে পারি, তাহলে দেশ বেঁচে যাবে, জনগণ বাঁচবে। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এইটা। সভায় অংশ নিয়ে নির্বাচন দেরি হলে গণ অভ্যুত্থান বিরোধী শক্তি সুসংগঠিত হবার সুযোগ পাবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো গোড়াতে হচ্ছে, এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে সেই গণতন্ত্রকে নস্যাৎ করবার জন্য কাজ শুরু করেছে। তাই দেরি না করে যত দ্রুত এই সংস্কার, সনদ এবং নির্বাচন, এই তিনটি বিষয়কে সামনে নিয়ে দ্রুত এগিয়ে যেতে পারা যায়, ততই দেশের জন্য মঙ্গল হবে। মতানৈক্য থাকলেও ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে সবাইকে এক হয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে যাবারও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে সুযোগ আমাদের সামনে এসেছে, এই সুযোগকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে বাংলাদেশ আরো বহু বছর পিছিয়ে যাবে। আমরা সবাই একটা বিষয়ে একমত হই যে আমাদের এই দেশকে, আমাদের এই রাষ্ট্রকে আমরা আবার ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেব না। অন্যদিকে চট্টগ্রামে শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে নির্বাচিত সরকার ছাড়া পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে, আর কোনো পথ নাই। একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের সকলকে মিলে কাজ করতে হবে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির অপর সদস্য সালাউদ্দিন আহমেদ 5 আগস্টের পরেই সবাই বিভক্ত হয়ে পড়েছে মন্তব্য করে নির্বাচন যতই ঘনিয়ে আসবে গুজব তত বাড়বে বলে মন্তব্য করেন। এখন আমরা পরস্পর ডেমোক্রেটিক ফোর্সগুলো বিভক্ত হয়ে পড়ছি। এখনো নির্বাচনের কোনো সামনে 3 তারিখ ঘোষণা হয়নি, হালকা হালকা আমরা শুনতে পাচ্ছি আর কি হবে হবে বা। তো সেই অবস্থার মধ্যেই সবাই পিয়ার পিয়ার করে চিল্লাচ্ছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেয়া হবে না। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র সবকিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, জনতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। দুপুরে কক্সবাজারে এনসিপি দেশ গড়তে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার থেকে শুরু হলো চট্টগ্রাম বিভাগের 5 জেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচি। শনিবার দুপুর 1টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়। এতে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রধান সড়ক হয়ে পাবলিক লাইব্রেরি ও শহীদ দৌলত ময়দানে আসেন তারা। পরে আয়োজিত জনসভায় কথা বলেন এনসিপি নেতৃবৃন্দ, জানান জনগণের বাংলাদেশ, জনতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।
পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র এসব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। শেখ হাসিনার গডফাদার, তার আন্ডারে এরকম ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। আমরা নতুন কোন গডফাদারের আবির্ভাব হতে দিব না। কক্সবাজারে কোনো নতুন কোন গডফাদারকে আপনারা মেনে নেবেন না, তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করুন। হাসিনা মুজিবের সংবিধান বাংলাদেশে আর চলবে না উল্লেখ করে তিনি রোহিঙ্গা ইস্যু দ্রুত সমাধান করতে প্রধান উপদেষ্টা ও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানাবো এবং পুরো বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো, আপনারা রোহিঙ্গা ইস্যু দ্রুত সমাধান করুন। এরপর কক্সবাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। আমরা জানি জুলাই গণঅভ্যুত্থানের আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে। কুমিল্লা বোর্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে কথা জানান তিনি। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে এবং সবাই আন্তরিকতার সাথে বিষয়টি আলোচনা করছে। মোট হচ্ছে আমরা দেখেছি হচ্ছে 8টা বিষয়ে অলরেডি কনসেনসাস এসেছে, 7টা বিষয়ে কথাবার্তা হচ্ছে, আর 3টা বিষয়ে এখনো সেরকম কথা হয়নি। বাট আমরা মনে করি প্রত্যেকটা বিষয়েই খুব ভালো একটা কংক্রিট রেজাল্ট আসবে এবং এর পরে যেটা যে আমরা আশা করব যে জুলাই সনদটাও সবাই সাইন করবেন। করার পরে আমরা সবাই নির্বাচনের পরিবেশে ঢুকবো এবং আমি বলছি তো এই নির্বাচন কোনো পিছানোর কোনো নাই, এটা নির্বাচন হবেই এবং খুব ভালোভাবে হবে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের উপর গুরুত্ব আরোপ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না। মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক ৩য় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান। Army has a very close relation with engineering. You can find that over the period of time, Bangladesh Army has produced great engineers, and some of them are sitting in the front line. And you can often find that some of the greatest projects have been executed by Army engineers. গোপালগঞ্জে 14 ঘন্টা শিথিল থাকার পর আবারও কারফিউর সময় বাড়ানো হয়েছে। জেলাটিতে আজ রাত 8টা থেকে আগামীকাল রোববার সকাল 6টা পর্যন্ত কারফিউ চলবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা প্রশাসন। এর আগে আজ ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত জেলা কারফিউ শিথিল করা হয়। সেই সময়সীমা শেষ হওয়ার আগে নতুন করে কারফিউর সময় বাড়ানো হলো। আজ কারফিউ শিথিলের আদেশের পর ধীরে ধীরে জেলার জনজীবন স্বাভাবিক হতে শুরু করে। রাস্তাঘাট ও বাজারে লোক সমাগম বাড়তে দেখা গেছে। পাশাপাশি গণপরিবহন চলাচলও শুরু হয়েছে। সর্বশেষ গতকাল শুক্রবার গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হয়। ওই দিন সন্ধ্যা 6টা থেকে আজ শনিবার সকাল 6টা পর্যন্ত জেলায় কারফিউ চলে। গোপালগঞ্জের ঘটনায় দায় কার তা গোপালগঞ্জের ঘটনায় দায় কার তা গঠিত তদন্ত কমিটি রিপোর্টে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, গোপালগঞ্জে মৃত্যু হওয়া 4 জনের মরদেহ স্বজনরা নিয়ে যাওয়ার ময়নাতদন্ত হয়নি। গতকাল ঢাকা মেডিকেলে যিনি মারা গেছেন তার ময়নাতদন্ত হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 3rd টার্মিনালের নির্মাণ কাজ 99.18 শেষ হয়েছে। কিছু দিনের মধ্যে উদ্বোধন হবে বলেও জানান তিনি। ময়নাতদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কীভাবে হবে? ওইগুলির যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। কমিটি গ্রহণ করা হয়েছে,
এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়। রংপুর সিও বাজার এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভার্সন সেন্টারে গ্যাস ট্যাঙ্ক মেরামতের সময় বিস্ফোরণে একজন নিহত সহ 10 জন আহত হয়েছে। ফায়ার সার্ভিস জানায় দুপুরে ট্যাঙ্ক ওয়েল্ডিং এর সময় হঠাৎ করে বিস্ফোরণ হয়ে ট্রাক ফেটে উড়ে যায়। এ সময় ফিলিং স্টেশনের কাউন্টার স্টেশনে থাকা প্রায় 13টি মাইক্রো ও অ্যাম্বুলেন্স, রাস্তায় চলাচল করা একটি যাত্রীবাহী বাস ও পার্শ্ববর্তী বাড়ির টিনের চাল ভেঙে যায়। এই ঘটনা আহত 7 জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একজনের মৃত্যু হয়।